ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। এক গুচ্ছ রজনীগন্ধা আমার হাতে তুলে দিয়ে ওই শয়তানি মঞ্জুরি প্রকারান্তরায় আমাকে অপমান করে চলে গেল। লজ্জায় মাথা হেঁট করে থাকলো আমার বাবা, মা, ভাই, বোন। আমার দেশ এই আংটিটা আমার স্ত্রীর আঙুলে পড়ে দিয়ে সিনটা এমন ক্লাইম্যাক্সে তুললো যেন মনে হচ্ছিল মাথা ঘুরে এখনই পড়েই যাব। ভাগ্যিস আমার মা, বাবা, ভাই, বোন কেউ তার সঙ্গে কথা বলেনি। কথা বললেই আমরা সবাই তার কাছে ধরা পড়ে যেতাম। আর ধরা পড়ে গেলে কি ঘটনা ঘটে যেত ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। এখনো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্জুরিদির কথা ভাবছো বুঝি? আরে ও মঞ্জুরি দেবীর কথা ভাবতে যাবো কেন? এর আগে তো আমি ওর সঙ্গে কোনোদিন দেখাই হয়নি। তাহলে মঞ্জুরিদি যখন কথাগুলো এসে বলছিল তোমরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিলে কেন? আরে বাবা, ওই ভদ্র মহিলার কাণ্ড কারখানা দেখে না আমরা সবাই একেবারে অবাক হয়ে গেছি। তোমরা অবাক হয়ে গেল, আমি কিন্তু অবাক হইনি। কেন? কেন যে বললাম মঞ্জুরিদির সাথে আমার মন্দিরে অনেক আগেই দেখা ওই হয়েছে। আজে বাজে মেয়েদের সঙ্গে দেখা করো না, বুঝলে? তাহলে কি এর মধ্যে কোনো রহস্য কি আছে? রহস্যটা ফাঁস হয়ে গেলে আমি এক্ষুনি অঙ্গনার কাছে ধরা পড়ে যাব। যদি কোনোদিন আমার জীবনের কথা জানাজানি হয়ে যায় তাহলে আজকের এই দুর্ঘটনাটাকে আমাকে বোস ফ্যামিলির সবার সামনে তুলে ধরতেই হবে। অঙ্গনাকে জড়িয়ে ধরে আদর করে কিছুক্ষণের মধ্যে মঞ্জুরির ঘটনাটাকে একবার ভুলিয়ে দিতে হবে। আমি আবার যৌবনের ছোঁয়া দিয়ে ওকে একেবারে পাগল করে দেব। দেখো অঙ্গনা, দেখো ওই মায়াবী রাত, এই পূর্ণিমার চাঁদ আমাদের এইসব রাতের সাক্ষী হয়ে কেমন বাসর জাগছে। দেখো দু চোখ ঘুমহীন দু চোখে কেমন কুয়াশার মেঘলা জমে আছে। ওই দূর আকাশের তারার দল মিষ্টি মিষ্টি হাসতে হাসতে বলছে, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। না না, ও কিছুতেই আমার অতীতের কথা জানতে পারেনি। অঙ্গনাকে কিছুই বুঝতে পারলো না যে বৈদ্যুতির সঙ্গে আমার ভালোবাসা হয়েছিল। তাহলে তাহলে এখন থেকে আমরা নতুন করে জীবন শুরু করব। কই এসো। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই রাত তোমার হারিয়ে যাচ্ছে আমার বুদ্ধি শুদ্ধি সব একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আজ সকালে অঙ্গনার ফোনটা পাওয়ার পর থেকে আমার ব্রেনটাই কোনো কাজ করছে না। আমার মনে হয় আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি মঞ্জুরির বাড়ি থেকে ফিরে আসার পরে থেকে
দীপঙ্কর যে এত বড় ইডিয়েট হয়ে গেছে তা আমি ভাবতেই পারছি না। আরে রাজকেল, যে মঞ্জুরির কাছে আমারই বোনের কুমারীকালের সন্তানটা বড় হচ্ছে, ও তাকে রাজকেল রাজকেল দীপঙ্কর যে মালদা থেকে এখানে ফিরে এসেছে আমাকে জানাইসনি কেন? এখন এখন কোনো রকম যদি অঙ্গনার অতীতকালের ঘটনাটা জানাজানি হয়ে যায় তাহলে এখন কি হবে? ও আমি ভাবতে পারছি না কি করব। বাদলদা এক গ্লাস জল। এই নাও দাদাবাবু জল। পিপাসায় বুকটা আমার ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল এই সমুদ্রটা এক চুমুকে খেলেও আমার বুকের পিপাসা মিটবে না। কি যে তোমার হলো, এই অঙ্গনা দিদিমণির ফোনটা পাওয়ার পর থেকে তুমি যে কেমন এমন আবল তাবল বকছো, কোথা থেকে কি হলো আমার কিছুই মাথায় আসছে না। কি করে বলবো বাদলদা, সে কথা দিয়ে তোমাকে বলা যাবে না। কি এমন কথা যে তুমি আমাকে বলতে পারবে না? শুধু আজ বলতে পারছি না এমনটাই নয়, হয়তো ঘটনাটা কোনো দিনই তোমাকে বলতে পারবো না। কি আজে বাজে কথা বলছো? তোমার জীবনের কোনো কথা নেই যে তুমি আমাকে বলনি। আচ্ছা ভাতদা, বেশ কিছুদিন আগে তুমি আর অঙ্গনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, সেখানে যে ভদ্রমহিলার সঙ্গে তোমার দেখা হয়েছিল, সে ভদ্রমহিলা দেখতে কেমন? খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, মেয়েটা বিবাহিতা না কুমারী? না, বিবাহিতা। আচ্ছা তার একটা বাচ্চাও আছে। আচ্ছা, কিন্তু কিন্তু সে তো বিবাহিতা নয়, হয়তো হয়তো পরে বিয়ে হয়েছে। আচ্ছা কিন্তু আচ্ছা, সেই ভদ্রমহিলাটা কি বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এসেছিল? না, সে একাই এসেছিল তার বাচ্চার জন্য মন্দিরে পূজা দিতে। তাহলে মঞ্জুরি অন্য মঞ্জুরি। দীপঙ্কর হয়তো মঞ্জুরি নামে অন্য কোনো নার্সকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করছে। আচ্ছা, আশ্চর্য মানুষ তুমি। এই ফোনটা পাওয়ার পর থেকে পাগলের মতন প্রলাপ বকছো, আর ওই মঞ্জুরির নামটাই উচ্চারণ করে যাচ্ছ। হ্যাঁ, তুমি যে এমন আজেবাজে কথা বলো তার কোনো মাথাও নেই আর মুন্ডুও নেই। ওই কলেজে সাহিত্য পড়িয়ে পড়িয়ে তোমার মাথায় সত্যি গোলমাল হয়ে গেছে। কে মঞ্জুরি? কোথাকার মঞ্জুরি? যত সব। কে মঞ্জুরি? কোথাকার মঞ্জুরি? সে কথা যে আমি তোমাকে কোনোদিনই বলতে পারবো না বাদলদা। আজ থেকে প্রায় 6 বছর আগে যে আসল ঘটনাটা ঘটেছে সেটা তো তোমার কাছে আমি চেপে গেছি। সে ভয়ঙ্কর ঘটনাটা তোমরা কেউ জানো না, আর অঙ্গনাও জানে না যে তার বাচ্চাটা মারা যায়নি। মঞ্জুরি তার কুমারীকালের সন্তানের মা হয়ে আছে। আমি দীপঙ্করের কাছে যাব। আমি আজই জেনে নেব সেই মঞ্জুরি কি এই মঞ্জুরি না অন্য কোনো মঞ্জুরি। নমস্কার নিখিলেশ বাবু। নমস্কার, আপনি? আমার নাম ডাক্তার সুমন্ত রায়। আপনার ভাই অনিমেষ বাবুর কথা অনুযায়ী আমি গ্রিন ভিউ নার্সিংহোম থেকে আপনাকে দেখতে এসেছি। দাঁড়ান ডাক্তারবাবু, দাঁড়ান, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কি ব্যাপার বলুন তো? ডাক্তারবাবু বলছি, আচ্ছা, আপনার বলার আগে আপনার পালসটা একবার দেখে নি। না না না, পালস দেখা দরকার নেই। তাহলে বুকটা? না 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 না, বুকটা আমার রোগটা বুকে নয়, আমার রোগটা মাথায়। মাথার? হ্যাঁ ডাক্তার রায়, মাথার মধ্যে একটা ভয়ঙ্কর চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার মানে? ভগবানের আশীর্বাদে আপনি যখন গ্রিন ভিউ নার্সিং থেকে আসছেন তখন আপনার কাছে ঘটনাটা জানতে পারলে আমার সব রোগ সেরে যাবে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ আতঙ্কিত। এক্স্যাক্টলি ডক্টর রায়, বিশ্বাস করুন মাঝে মাঝে আমার ব্রেনটা যেন ফেল করছে।
হ্যাঁ, আপনার ভাই অনিমেষ বাবুর মুখে এই কথাটা শুনে আমি নার্সিংহোমের সব কাজ ফেলে আপনার কাছে ছুটে এসেছি। আচ্ছা আচ্ছা ডাক্তার রায়, হ্যাঁ বলুন। মালদাহ থেকে দীপঙ্কর যখন ফিরে এসেছিল, মঞ্জুরি নামে কোনো নার্সকে সঙ্গে এনেছিল। হ্যাঁ, শুধু মঞ্জুরি দেবী নয়, ডাক্তার সেনের সঙ্গে জনি নামে একজন কম বয়সী কম্পাউন্ডারও বদলি হয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা, মঞ্জুরির বাচ্চাটা কেমন আছে বলতে পারবেন? কেন বলুন তো, মঞ্জুরি আর তার বাচ্চার সম্বন্ধে আপনি এত কথা জানতে চাইছেন কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার ডক্টর রায়। আইসি, এতদিনে বুঝতে পারলাম সতী লক্ষ্মী মঞ্জুরি দেবীর স্বামী দেবতাটি কে। ডক্টর রায়ের কাছে কোনো আগ্রহ প্রকাশ করা ঠিক হবে না। শুধু শুধু জেনে নিতে হবে অঙ্গনার বিয়ের দিনে মঞ্জুরি কি সত্যি এসেছিল? মঞ্জুরির সঙ্গে অবৈধ মেলামেশায় মঞ্জুরি বাচ্চার মা হয়েছে, ব্যাপারটা বেশ কায়দা করে গোপন করে রেখেছিল। আচ্ছা আচ্ছা ডক্টর রায়, হ্যাঁ বলুন। আপনি কি বলতে পারবেন মিস্টার বীরেশ্বর বসুর ছেলের প্রীতিভোজের অনুষ্ঠানে মঞ্জুরি কি সেখানে উপস্থিত হয়েছিল? কেন, আপনার কাছে পারমিশন নিয়ে যাননি বুঝি? What do you mean? মঞ্জুরি আমার কাছে পারমিশন নেবেন কেন? নিখিলেশ বাবু, জানেন তো পাপ আর পাড়া কখনোই চাপা থাকে না, একদিন না একদিন ঠিক প্রকাশ হয়েই যায়। What do you mean? আই মিন চাউমিন চিলি চিকেনের মতো মঞ্জুরি দেবীর হাইজিন আপনার অবৈধ প্রেমের টেবিলে বসে অনেকখানি খেয়ে ফেলেছেন তো, তাই অনিবার্য কারণে আপনার আর মঞ্জুরির দুজনার গড় হজম হয়েছে, গড় হজম। I say get out. I say get out. উইদাউট হেজিটেশনে আপনি আপনার প্রিয়তমার সঙ্গে দেখা করতে গ্রিন ভিউ নার্সিংহোমে যাবেন, আমি নিমন্ত্রণ করে যাচ্ছি। আদুল্লা, ডাক্তারবাবুর ফিজের টাকাটা নিয়ে আসো। থাক, ফিস দিয়ে আমাকে সন্তুষ্ট করতে হবে না নিখিলেশ বাবু। আপনার মঞ্জুরির ব্যাপারটা আমি কাউকে বলবো না, ব্যাপারটা আমি আমার মনের ফ্রিজের ডিপ চেম্বারে ঢুকিয়ে নিয়ে গেলাম। না না না, এ আমি কি শুনলাম? শয়তান লোকটা আবার কি কথা বলে গেল? অঙ্গনার জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে আমি আমার অশান্তির চালে জড়িয়ে পড়বো না তো? না না, এ হতেই পারে না। আমি আমি যেমন করেই হোক, আমি আমি যেমন করে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচবার জন্য বেশ কিছু টাকা নিয়ে আমি মঞ্জুরি আর তার বাবার কাছে গিয়ে আমি মঞ্জুরি আর তার বাবার কাছে গিয়ে বলবো, মঞ্জুরি, তুমি তুমি আমার বোনের বাচ্চার দায়িত্ব নিয়ে তুমি আমার কাছে বোন হয়ে গেছো। এই টাকা নিয়ে আর বাচ্চাটিকে নিয়ে তুমি চলে যাও বোন, তুমি চলে যাও অনেক অনেক দূরে। আশ্চর্য লোক ওই নগেন পাল, যে কোনো রোগে রুগী সেজেই এই নার্সিংহোমে থাকতে ভালোবাসে, তবে কিন্তু ও মঞ্জুদেরকে খুব ভয় করে। কদিন ধরে দেখছি মঞ্জুদের কি হয়েছে কে জানে, সেদিন সেই বিয়ে বাড়ি থেকে আসার পর থেকেই কারোর সঙ্গে ভালোভাবে কথা বলছে না। কি করে তোমার মঞ্জুরি কথা বলবে জানি? তার গোপন ভালোবাসার এক কড়াই দুধে যে এক ফোঁটা গোচনা পড়ে গেছে। আপনি কি বলতে চাইছেন? মঞ্জুরি যে সেদিন বিয়ে বাড়ি গিয়েছিল তার নকল স্বামী সেই কথাটা জানতে পেরে গেছে। ডাক্তার বাবু, অদ্ভুত ভাবে জ্যান্ত মাছকে পোকা পেলে তবেই ছাড়বেন। ওই পোকা পড়া মাছটাকে না আমি আর জ্যান্ত করে ছাড়বো। আপনি কি বলতে চাইছেন? আপনি কি ওই জন্য মঞ্জুদের পিছনে বলতে লেগে থাকেন, তাই না? তাহলে একটা কথা বলি ডাক্তার বাবু। বলো বলো বলো, মঞ্জুরির কথা বলো। আপনি বিয়েটা সেরে ফেলুন,
শালা ওই মেয়ে দেখলেই ওই মেয়ে ছেলে লাগা তার রোগটা সেরে যাবে, হ্যাঁ? কথাটা বলে গেলাম। ছোড়াটা আমাকে মাগুর মাছের মতো কাঁটা মেরে দিয়ে চলে গেল। সুমন্ত রায়কে তো চেনো না, চিনিয়ে দেব। আমি কে? আমি কি চিনি? এবার যাই মঞ্জুরির সঙ্গে দেখা করে তার গোপন ভালোবাসার গোলদিঘির স্বচ্ছ জলটা একবার দিয়ে দিয়ে আসি। পাটা একটু সাবধানে আনবে ডাক্তার বাবু, কারণ বলা তো যায় না জলের ভিতর ইট পাথর থাকলে পায়ের ছালটা উঠে যেতে পারে। কেঁচো খুলতে খুলতে কিন্তু সব বেরিয়ে পড়বে, সব। ওটা সুমন্ত রায়, আপনারা ভুলে যাচ্ছেন আমি মঞ্জুরির বাপ। বাপ হয়ে মেয়ের পাপকে ঢাকা দিয়ে রেখেছেন কি করে? বাপের বাপটা যদি আপনি বলে দিতে পারতেন তাহলে ঢাকাটা আমি খুলে রাখতে পারতাম। আরে বাবা, আমি কি এতদিন জানতাম যে এই প্রফেসর নিখিলেশ বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী আপনার মেয়ে মঞ্জুরি? হ্যাঁ, ঠিকই বলছি। ব্যাপারটা আপনারা যতই গোপন করে রাখুন না কেন, আজ সকালে আমি জানতে পেরেছি ওই চরিত্রহীন নিখিলেশ বাবুই আপনার নাতির বাবা। হ্যাঁ, বাবা বাবা বাবা। তুমি একটু ভিতরে যাও তো, আমি অদ্ভুত চরিত্রে দাবা খেলো ডক্টর সুমন্ত রায়ের মুখোশটা টেনে ছিঁড়ে দিয়ে প্রমাণ করে দিই আপনি মানুষ নন। আদি অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসা সেই প্রথম যুগের শিবপাঞ্জি। মঞ্জুরি! করবেন না ডাক্তার সুমন্ত রায়, আর একবার চিৎকার করলে আপনার চেয়ে বেশি চিৎকার করে বলবো, বড় ডাক্তার বাবু, বড় ডাক্তার বাবু, আমরা এই কোয়ার্টার থেকে এখনই এই সুমন্ত রায়কে বার করে দিন, কারণ একটা লজ্জা লম্পট চরিত্রহীন। সামান্য একটা ড্রাইভারের মুখে এত বড় কথা মেয়ের মতো গলা দেখিয়ে গেল। জানেন ডাক্তার রায়, বাবা বোধহয় আপনার গালে একটা থাপ্পড় না মেরে ভীষণ বড় ভুল করে ফেলেছে। ওই চরিত্রহীনার পাপড় বাজা আমি নার্সিং হোমের সবাইকে ডেকে ডেকে খাইয়ে দেব। কি বলতে চান আপনি? তুমি যে নিখিলেশ বাবু রক্ষিতা তার প্রমাণ আজ সকালে আমি পেয়ে গেছি। I say you get out! না মঞ্জুরি, না, এত সহজে তুমি আমাকে আউট করতে পারবে না। তোমার যৌবনের রক্ষক এই নেকড়ে বাঘের থাবা থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই শেষ কথাটা আমি তোমায় বলে দিয়ে গেলাম। শুনুন 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 ডাক্তার রায়, একটু এদিকে আসুন। কতখানি যাব? আরে একটুখানি আসুন। আরেকটু, আর একটু, আরেকটু, আর একটু। তোমার কাছাকাছি। ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনার মা, বোন, বাছা বাছি নেই, কানামাছি। আমি তোমাকে নিয়ে কানামাছি খেলবো। তোমাকে যে কেপ করে রেখেছে সেই নিখিলেশ বাবু খুব শীঘ্রই এখানে আসবে তোমাকে এখান থেকে আউট করে দেওয়ার জন্য। তারপর তুমি চলে আসবে আমার কামনার অরণ্যে। তারপর তারপর তোমাকে নিয়ে আমি প্রেমের বন্যে বইয়ে দেব, বন্যে। ওই তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা, ছুটে ছুটে গেছি তা, ছুটে ছুটে গেছি তা। উনি কুকুরটা আমাকে কি কথা বলে গেল? আমি নিখিলেশ বাবুর গেট, আমি তার রক্ষিতা। আমি কি জানোয়ারটাকে ডেকে ডেকে
শুনতে মনে জানো আর তুই কি জানিস আমার কাছে মানুষ হচ্ছে নিখিলেশ বাবুর ভাগ্নে। করো এ কথা যদি ভুনা করে কেউ জানতে পারে তাহলে আমার বোন অঙ্গনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। নিখিলেশ বাবু, তার স্বামী তাকে চরিত্রহীনা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তখন মৃত্যু ছাড়া তার কোনো পথ থাকবে না। নিখিলেশ দা, তাই টেলিফোনে অঙ্গনার সব কথা শুনে তাদের পৃথিবীতে তোমার যাওয়া নিয়ে আমি জানতে পেরে আমি পাগলের মতো তোমার কাছে ছুটে এসেছি মঞ্জুরি। নিখিলেশ দা, আপনি শান্ত হয়ে বসুন নিখিলেশ দা। এর চেয়ে আরো একটা খারাপ খবর আছে। হ্যাঁ, আর সেই খবরটা প্রচার করতে চাইছে শয়তান ডাক্তার সুমন্ত রায়। ওই কালপিট সুমন্ত ডাক্তার আজ সকালে আমাকে দেখতে গিয়ে অনেক আজে বাজে কথা বলে এসেছে। আপনি কি জানেন সে ঠিক কি কথা বলে গেছে? কি কথা বলে গেছে? সে বলে গেছে আমি নাকি আপনার কেপ, আমি আপনার রক্ষিতা, আর দেবু নাকি আপনার সন্তান। কবে কোথায় মানুষ জন্মেছিল বলতে পারো মঞ্জুরি? কে সৃষ্টি করেছিল এই ভয়ঙ্কর মানুষ যাত্রাকে? যদি বলতে পারতো, যদি কেউ বলতে পারতো, তাহলে আমি তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করতাম এই যে মানুষের স্রষ্টা, কতখানি ভ্রষ্টাচার দিয়ে এই মানুষ তুমি সৃষ্টি করেছিলে, কেন তাদের দৃষ্টিতে দিয়েছিলে পশুর দৃষ্টি? তুমি মানুষ সৃষ্টি করেছো ঠিকই, তাহলে কেন আজও সেই মানুষ হলো না? নিখিলেশ দা, আপনি তো শান্ত হন নিখিলেশ দা। শান্ত তো আমার হতেই হবে। ওই অমানুষের দেয়া মিথ্যে কলঙ্ক তো আমার মন থেকে মুছে ফেলতেই হবে। সবার আগে রক্ষা করতে হবে আবার কোন অন্তরের মান সম্মান। তার জন্য তোমাকে একটা অনুরোধ রাখতে হবে। বলুন কি আপনার অনুরোধ? আমার ভাগটাকে নিয়ে, দেবুকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে, বাবাকে নিয়ে, তোমার আমার যত শীঘ্রই সম্ভব এই নার্সিংহোমের চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। পাগল না হলেও আমার বন্ধুর যে পাগল হতে বেশি বাকি নেই। না এই সামান্য একটা ঘটনা নেই এত অস্থির হয়ে উঠেছিস। না দীপঙ্কর, ঘটনা যদি তোর হতো তাহলে তুই বুঝতে পারতেই। তাহলে কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাইছি এটার জিতে 50,000 টাকা আছে। এই 50,000 টাকা নিয়ে মঞ্জুর হাতে তুলে দিতে চাই, আর মঞ্জুরি আর আদিত্য বাবুকে আবার ভাগটা ফের দেবুকে নিয়ে এখান থেকে চিরকালের জন্য চলে যেতে বল। নিখিলেশ বাবু, আজ এতদিন পরে আপনি আমাকে টাকার লোভ দেখাতে এসেছেন, দেবুকে নিয়ে চলে যেতে বলছেন টাকার গল্প শুনিয়ে। কেন নিখিলেশ বাবু? আমি তো কোনোদিনও আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, তাহলে কেন আপনি আজ এমন কথা বলছেন? নিখিলেশ, এই মুহূর্তে টাকা ভর্তি অ্যাটাচ নিয়ে এখান থেকে তুই চলে যা, নইলে শেষ হয়ে যাবে এই মুহূর্তে তোর সঙ্গে আমার বন্ধুত্বের হিসাব নিকেশ। আমি চললাম, তবে আমাকে নিয়ে আর কোনোদিনও আপনি তবের ভাবনা ভাবতে যাবেন না নিখিলেশ বাবু। একটা কথা আপনি জেনে রাখুন, যে সত্যি এতদিন ধরে আমি আমার বুকের মধ্যে চেপে রেখেছি, সে সত্যি আর কোনোদিনও প্রকাশ পাবে না। কেন জানেন? কারণ আপনার ভাগনা দেবুকে যে আমি 7 রাজার ধন একটি মালিকের মন্ত্র করে আমার মাতৃ হৃদয়ে মায়ের ভান্ডারে জমা করে ফেলেছি নিখিলেশ বাবু, জমা করে ফেলেছি। সেই মানিকের পরিচয় কেউ কোনোদিন জানতে পারবে না নিখিলেশ বাবু, কেউ কোনোদিন জানতে পারবে না। মঞ্জুরি, তুমি আমাকে ক্ষমা করো। দীপঙ্কর, নিখিলেশ, তুই আমাকে ক্ষমা কর বন্ধু। নিখিলেশ, তুই যে আমার বন্ধু, এ কথাটা আর ভাবতে ভীষণ লজ্জা করছে।
তুই কি করে এত নিচে নেমে গেছিস এ কথা আমি ভাবতেই পারছি না, কিছুতেই না। দাঁড়ান নিখিলেশ বাবু, আপনার ভাগনার সঙ্গে দেখা না করেই চলে যাবেন? ভাবনা, হ্যাঁ, সে যে কত বড় হয়ে গেছে, আপনি একবার তাকে দেখে যাবেন না? আমি দাঁড়ান, একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি দেবুকে ডাকছি। দেবু, বাবা দেবু, একবার একটু এদিকে আয় তো বাবা। আমাকে ডাকছো মা? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডাকছি। তোমার ওই বই খাতা রেখে তুমি তুমি ভদ্রলোককে গিয়ে একটা প্রণাম করো তো। উনি কে মা? উনি তোমার মামা। মামা? ওরে দেবু, আমি যে তোর হতভাগ্য মামা, তাই তোর এত কাছে পেয়েও আমি তোকে কাছে টেনে নিতে পারিনি। মা, মামা কাঁদছে কেন? কাঁদবি তো বাবা, কাঁদবি তো। তুমি যে মামাকে গান শোনাওনি বাবা। তুমি গান শুনবে মামা? গান শুনবো। তাহলে শোনো। চাঁদ মামা, চাঁদ মামা, বলে দাও মাকে আমার বাবা কেন এত দূরে থাকে। চাঁদ মামা, চাঁদ মামা, বলে দাও আমাকে আমার বাবা কেন এত দূরে থাকে। আমার বাবা কেন এত দূরে থাকে। চাঁদ মামা, চাঁদ মামা, বলে দাও মাকে আমার বাবা কেন এত দূরে থাকে। আমার বাবা কেন এত দূরে থাকে। ওরে দেবু, তোর এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাষা আমার জানা নেই রে। যদি কোনোদিন আসে তাহলে তাহলে তোর মাই তোর প্রশ্নের জবাব দেবে। আমি শুধু মাঝে মাঝে এসে তোকে চোখের দেখা দেখে যাব দেবু, তোকে আমি চোখের দেখা দেখে যাব। মামা, মা, মামাটাও কাঁদতে কাঁদতে চলে গেল। তুমিও বসে বসে কাঁদছো। তোমাদের কান্না আসে কোথা থেকে? কান্নায় আসে জীবনের পাথুরে, স্মৃতির পণ্য ছড়ায়। কান্নায় আসে জীবনের পাথুরে, স্মৃতির পণ্য ছড়ায়। দু চোখের জলে আঁচল ভিজাই, দু চোখের জলে আঁচল ভিজাই, সেই
আসি জীবনের পথে পান্না ছড়ায় কান্নায় আসি জীবনের পথে স্মৃতির পান্না ছড়ায় স্মৃতির পান্না দাদু দাদু শিগগিরই ছুটে এসো, আবার আমার মা কাটছে। না না বাবা না, তুই তুই দাদুকে ডাকিস না বাবা, তুই তুই এখানে একটু চুপটি করে বস, ঠিক আছে আমি চোখে তাহলে- মুখে জল দিয়ে এক্ষুনি আসবো বাবা, তুই তুই চুপটি করে বস। তাহলে আমি এখানটাই বসে ততক্ষণ আমি বসে খাতায় ভালো করে লিখি ময় আকারে মা, বয় আকারে বাবা। আমি গাইব শুধুই গান, গাইব শুধুই গান, গানি আমার কান্না হাসি, গানি আমার প্রাণ, গানি আমার প্রাণ, গাইব শুধুই গান, গাইব শুধুই গান। কে কে গো তুমি? অমন বন্ধু গো, বন্ধু। সুন্দর গান গাও। তোমার বন্ধু তা আমি তোমাকে না গানগুলো শিখিয়ে দেবো, তুমি শিখবে? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তা বলছি তোমার নাম কি বা তোমার বাবার নামটাই কি? বাবার নাম জেনে আপনার কি লাভ হবে তমাল বাবু? আপনি না বললে ওর বাবার নাম কিন্তু আমি জানি। ওর বাবার নাম, তাহলে বলো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম নিখিলেশ। আমি যেসে জানোয়ার নই, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। তোমার যৌবনে সুন্দরবনের হরিণী খুঁজতে এসেছি, হরিণী। জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেব কুকুর। পুকুর সন্ধ্যের পুকুর যখন একবার দেবে গেছে, তখন দুপুর বেলায় মাছগুলো একেবারে নিয়ে যাবে। তারপর তারপর ওই সুমন্ত ডাক্তারের ভাষায় থিতিয়ে পড়া জল থেকে না এই নেতিয়ে পড়া মাছগুলোকে একটার পর একটা তুলে নিতে হবে, তুলে। কথাটা যেন ভুলে যেও না, ভুলে। বাবু তাও সেই গানটা শিল্পী আমি গাইব শুধুই গান, গাইব শুধুই। মা ভেবে যাওয়ার মানে কি? এই এই এতটুকু ছেলে তুই, তোর এত কথা জানার দরকার কি? বল এত কথা কেন জানতে চাইছিস তুই? এত কথা তুই কেন জানতে চাইছিস? বাচ্চা ছেলে মতো থাকবি, যাবে নিশা, যা বলছি যাও যাও যাও। দাদু দাদু শিগগিরই এসো, আমার মা আমাকে কোনোদিনও মারেনি, আজ আমাকে মারলো কেন? আজ আমাকে মারলো কেন? ওগো ঈশ্বর, আমার জীবনে এমন দিন কেন কেন এলো ঠাকুর? কেন কেন কেন? দিন শেষ হতে আর বেশি দেরি নেই মঞ্জু দেবী। এখন বলো, তোমার সাথে এক রাত কাটাতে গেলে কত টাকা দক্ষিণা দিতে হবে? দক্ষিণা? আরে বাবা, সন্ধেবেলায় নাগর এসে হাজির। তা হ্যাঁ গো নাগর, তোমার হাতে বেল ফুলের মালাটা কই? তোমার মতো নষ্ট মেনুসের সঙ্গে রাত কাটাতে বেল ফুলের মালা লাগবে না। আরে বাবু লাগবে লাগবে, কারণ আপনার ফুলসজ্জার রাতে মঞ্জুরানী আপনাকে অনেক
অনেক মালা দিয়ে এসেছে, মালা। সেই জ্বালায় প্রতিশোধ নেবার জন্য আজ আমি তোমার কাছে এসেছি। কেন কেন এসেছেন আপনি? কিসের প্রতিশোধ দিতে আপনি এসেছেন? যার নিজের অবিশ্বাসকে প্রতিরোধ করবার ক্ষমতা নেই, তার মুখে প্রতিশোধ কথাটা মানায় না। আরে যান যান, ভালো করে গিয়ে আগে বিশ্বাসের বর্ণবোধটা শিখে নিন। বর্ণবোধ, সেই বর্ণবোধটা পুড়িয়ে দিয়েছে তোমার এই চরিত্রহীনতার প্রখর রোগ। তাই তুমি যেমন আমাকে ঠকিয়েছো, তেমনিও আমি তোমার যৌবনে দাঁত বসিয়ে দেবো। ব্যাস, হিসাব নিকাশের শোধ বোধ। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, ছাড়ুন। খবরদার, 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 আপনি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে একটা কুমারী মেয়ের পবিত্রতা আপনি নষ্ট করতে চাইবেন না। কুমারী মেয়ে তুমি? তবুও যদি 6 বছরের ছেলের মা না হতে। এই মঞ্জু এই 6 বছরের ছেলের মা নয়। কি বললেন? ঠিকই বলেছি কল্যাণ। কোনো এক অবিবাহিতা কুমারী কালের মেয়েকে, অবৈধ সন্তানকে মানুষ করছে আমার বোন মঞ্জুরি। হ্যাঁ, মঞ্জুরি আমাকে নিজের মুখে সেই কথা বলেছে। ও বলেছে ওর জীবনের প্রথম এবং শেষ পুরুষের পথ চেয়ে বসে থাকা ও আজ প্রতীক্ষারত সবরী। ও আজও অবিবাহিতা, আজও কুমারী। আকাশটা একটু একটু করে নিচের দিকে নেমে আসছে, পায়ের তলার মাটিতে যেন নেমে যাচ্ছে আরো নিচের দিকে। ওই কাল পুরুষের দল উপাসীর হাসি এসে বলছে, বাবা বাবা, তোর তোর ঠিক শাস্তি হয়েছে, তোর ঠিক শাস্তি হয়েছে। মঞ্জু, মঞ্জু, আমি তোমাকে বলছি, শুরু ডাক্তার দাদা। মঞ্জু, আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ আর কেউ নয়, ওই 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 কল্যাণ তার বাবা বীরেশ্বর বোসের কথা বিশ্বাস করে আমাদের ভালোবাসাকে অবিশ্বাসের শ্রুতি ভাসিয়ে দিয়েছে, আর নিজের জীবনে ডেকে এনেছে অকল্যাণের কুচ্ছটিকা। আমি জানি ডাক্তার দাদা, আমি জানি। আমি একবার হাত পারেন না, আমি কল্যাণকে আমি ঠিক ফিরে পাবো, আমি আবার ফিরে পাবো ডাক্তার দাদা, আমি নিশ্চয়ই ফিরে পাবো। কিন্তু তাতে যে হতভাগিনী অঙ্গনার স্মৃতির সিঁদুরটা মিথ্যে হয়ে যাবে ডাক্তার দাদা। মঞ্জুরি, তাই তো আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কেমন করে করবো ডাক্তার দাদা? আমি পারবো না ডাক্তার দাদা, আমি পারবো না। তাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলছি, ওগো ঈশ্বর, আমার এই ব্যক্তি সিঁদুরটা একটু একটু করে বুঝে যাক, আর আমার বোনের মতো হতভাগিনী অঙ্গনার শীতের সিঁদুরটা চিরক্ষয় হোক, চিরক্ষয় হোক, চিরক্ষয় হোক। যে ডোরেরই বাধারে মন, সে যে বড়ই মজার বাঁধন। যে ডোরেরই বাধারে মন, সে যে বড়ই মজার বাঁধন। বাহিরে আলগা হলে ভিতরে জড়া, তার একবার মন দিলে হায় রে রাধে, একবার মন দিলে হায় রে। আর কি ফেরানো যায় রাধে, মনটা দেখেলি বল কোন মথুরা। রাধে মনটা দেখেলি বল কোন মথুরা। রাধে রাধে
সিঁদুর আমি পরবো না। তোমার মাও আমাকে এই পুজোর সিঁদুর পরাতে এসেছিলেন, কিন্তু আমি পরিনি। সেই জন্যই তো মা আমাকে আবার সিঁদুর কোটো পাঠিয়ে দিয়েছে। বৌদি তুমি সিঁদুর পরো। কিনো কার জন্য পরবো? কিসের জন্য পরবো? স্বামীর মঙ্গলের জন্য। হ্যাঁ বৌদি, মেয়েরা তো স্বামীর মঙ্গলের জন্যই সিঁদুর পরে। কিন্তু যে স্বামী প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়িতে আসে, নিজের স্ত্রীর মুখে দিয়ে একটিবারও ঘুরে তাকায় না, তাকে তুমি এসব ছেদো কথা বলতে এসো না। তুমি একটু আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো কেন? বাড়ির কথা বাইরের লোক শুনতে পাবে, তাই না? আমি চিৎকার করে বলবো। তোমার বাবা, আমার শ্বশুর মশাইকে আমি চিৎকার করে বলবো, আমার স্বামী বিয়ের পর ভালোবেসেছিল আমার এই শরীরটাকে, আমার মনটাকে নয়। তুমি যেভাবে চিৎকার করছো তাতে যে পাড়ার লোক সব শুনতে পাবে। শুনতে পাবে, তাতে এই বোস ফ্যামিলির ভেতরের খবর বাইরে চলে যাবে, তাই না? কিন্তু আপনার একটা ছোট্ট ভুলের জন্য আমার স্বপ্নগুলো যে ভেঙে চুরমার হয়ে গেল, সেই খেয়ালটা কি রেখেছেন আপনি? হ্যাঁ রেখেছি, ভেবেছি বৌমা, ভেবেছি, কিন্তু ঠিক এই মুহূর্তে তো করার কিছু নেই। কিছু করার নেই? না বৌদি, কিচ্ছু করার নেই। বিয়েটা যখন হয়েই গেছে, তখন দাদার মন থেকে, দাদার জীবন থেকে ও মঞ্জুরির কথা তোমাকে ভুলিয়ে দিতে হবে, ওই শয়তানিকে বুঝিয়ে দিতে হবে। তুমি এই বোস ফ্যামিলির পূজারিনী বধূ, তার মতো পশারিনী নও। কিন্তু তুমি কি জানো, তোমার দাদা সেই পশারিনীর প্রেমেই পাগল হয়ে আছে, পাগল। বৌমা, আমি তোমাকে জোর হাত করে বলছি বৌমা, অমন করে চিৎকার করো না, ওইভাবে যা তা কথা বলে আমাকে অপমান করো না। হাজার হোক আমি তোমার শ্বশুর। না, আপনি আমার শ্বশুর নন, আপনি হচ্ছেন একজন অসুর। পুত্রবধূর মুখে আজ আমি কি কথা শুনছি? ঠিকই তো শুনেছো। আমি তো 6 বছর আগে তোমাকে বারণ করেছিলাম, বলো। আমি বারবার বলেছিলাম ওখানে তুমি বিয়ে দিও না, কল্যাণের জীবন থেকে ভালোবাসাটা কেড়ে নিও না। মিথ্যে কথা বলে তোমার এই বন্ধুর বোনের সঙ্গে তুমি তোমার ছেলের বিয়ে দিও না, এর ফল ভালো হবে না। ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে মা। মঙ্গল, তোমার আদর্শ বাবার বড় ছেলে প্রত্যেক দিন মদ খেয়ে বাড়ি ফিরছে, এটা 1 নম্বর ভালো। আর এই বসু পরিবারের আভিজাত্যের ধ্বজাধারী শ্রীযুক্ত বীরেশ্বর বসুর বিলেত ফেরত ছেলে তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে, এটা 2 নম্বর ভালো। না না, বেশ কায়দা করে বন্ধুর মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে বাড়ির বউ করে নিয়ে আসলেন, কিন্তু সেই মেয়ে যে চোখের জলে বুক ভাসাচ্ছে, এটা আপনার জীবনের 3 নম্বর ভালো। না না, তুমি তুমি নিশ্চিন্তে থাকো বৌমা, আমাকে মাত্র 2টা দিন সময় দাও। আমি যেমন করি হোক সেই শয়তান চরিত্রহীন লম্পটকে তার বাবাকে নিয়ে আর অবৈধ সন্তানটাকে নিয়ে এই শহর থেকে চলে যেতে বাধ্য করবো। তা আপনি কোনোদিনও পারবেন না। কারণ আমি শুনেছি। কি শুনেছো? কি শুনেছো? মঞ্জুরি এখনো অবিবাহিতা। দেবু নামক যে ছেলেটাও লালন পালন করছে, সেটাও নিজের ছেলে নয়। তাই আমার ধারণা আপনার ছেলে বিলেতে যাওয়ার আগে কোনো মন্দিরে গিয়ে ওই মঞ্জুরির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, আর ওদের অবৈধ মিলনের ফলেই ওই দেবু নামক ছেলেটার জন্ম হয়েছিল। জন্ম হতে পারে না। এ যুগে অনেক অসম্ভব সম্ভব হতে পারে মমতা। তোমরা অপেক্ষা করো, সেই মাতাল লম্পট চরিত্রহীন জানোয়ারটাকে তার শোবার ঘর থেকে আমি চুলের মুঠি ধরে টেনে আনতে যাচ্ছি। মাই ডিয়ার ফাদার, আমাকে আর কষ্ট করে ওই চুলের মুঠি ধরে টেনে আনতে যেতে হবে না। মাথাকে ঘাড়ে চাপিয়ে আমি নিজেই উপস্থিত হয়েছি। ও ছি ছি ছি, দাদা দাদা, তুই এত নিজেই নেমেছিস? এই, তোরা শুনে যা, আমি নিজে নিচে নামিনি রে। আমাকে নিচে নামিয়েছে কে জানিস? আমার এই পরম সদ্য চরম বুদ্ধিমান পিতা ঠাকুর মহাশয়। কি মা, আমি কথাটা ঠিক বলিনি? ঝড় মেরে তার মুখটা আমি ভেঙে নেবো জানা। মাগো,
বাবার হয়ে প্রশ্নের উত্তরটা তুমিই দিয়ে দাও। না, তোর মতো একটা চরিত্রহীনের সঙ্গে আমি আর একটাও কথা বলবো না। অনিবার্য কারণে মা তুমিও বাবার পক্ষে গেলে। বাঁকা কথার উত্তর দিয়ে আসল সত্যটাকে ঢাকার চেষ্টা করবি না। ছ্যাঁকা দিয়ে কথা বলো না মা, ছ্যাঁকা দিয়ে কথা বলো না। আমার জীবনে সবটাই তো মিথ্যে, সত্য শুধু এক রত্তি। এই এক রাত্রি সত্যটা হলো মঞ্জুরির সাথে মিলনের অবৈধ সন্তান। বাবা, তুমি আমাকে বোবা করে দেওয়ার চেষ্টা করো না। তোমার অনেক চেষ্টার গ্লাসে জলের বদলে তুমি তোমার ওই খেয়াল খুশির গরম শীষে ঢেলে দিও না। বললেন দাদা, ঠিকই বলছি, আমি মাতাল হলেও বেতাল নই। বললেন তোমরা তোমাদের ওই বৌমাকে বলে দিও আমার নামে যেন উল্টো পাল্টা কথা না বলে, হ্যাঁ? আর যদি বলে তাহলে আমি আর এই এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না। থাকবি না? না, এই মুহূর্তে আমি ওই মঞ্জুরির কোয়ার্টারে চলে যাব। বক্ষ হইতে বাহির হইয়া আপন বাসনা মম ফিরি মরিচিকা সব বাউ মেলি তারে বক্ষে লইতে বক্ষে ফিরে পাই না। যাহা চাই তা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এ আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। সেই ব্যভিচারিণী হচ্ছে ওই নিখিলেশ বাবু রক্ষিতা। দেবু নামে সন্তানটার বাবা এই নিখিলেশ মিত্র, তাই না? আপনি? আমি অনেক আগেই আমি আমার পরিবারকে জানিয়ে দিয়েছি সেই দেবী প্রতিভা মঞ্জুরির সঙ্গে আমার কি সম্বন্ধ। এই রে, এই ভুল হয়ে গেল। এই যে আমার পরম হিতৈষী মহাপুরুষ। এমনি এমনি চলে যাবেন? জল খাবার খেয়ে যাবেন না? জল খাবার? হ্যাঁ, এই আমাদের ভালোর জন্য কত মিষ্টি মিষ্টি খবর নিয়ে এসেছেন, আর জল খাবার না খাইয়ে আমরা ছাড়তে পারি? না না, আমার একটু তাড়া আছে। আস্তে আস্তে, আরে ভদ্রলোকের বাড়িতে এসেছেন, জল খাবার না খেয়ে ফিরে যাবেন তা কখনো হয়? তাই আমার এই প্রথম জল খাবার এই গলা ধাক্কা। আর দ্বিতীয় জল খাবার হলো আমার এই ডান পায়ের জুতো। এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, তাহলে তোরা আমার নামে কুত্তা পুষিস। কুত্তা! হাসবেন না, হাসবেন না। এই আমার মনে হয় ওই দেবুকে নার্স কোয়ার্টার থেকে সরিয়ে আনা উচিত। তার আগে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দেবুকে আর তার মাকে ওই নার্স কোয়ার্টার থেকে আপনাদের বাড়িতে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ভগবানের আশীর্বাদে। ভগবানের আশীর্বাদে আমি কর্তা বাবুর গোপন খবর সব জানতে পেরেছি। কি জানতে পেরেছে? আজ রাতে কর্তা বাবুর ভাড়া করা গুন্ডা দিয়ে ওই মঞ্জু দিদিমণি আর তার বাচ্চাকে খুন করা হবে। মঞ্জুরি, আমি আবার জীবনের ভুল সংশোধন করবার জন্য তোমার কাছে ফিরে এসেছি মঞ্জুরি। আমি ওই বীরেশ্বর বোসের বাড়ি থেকে চিরকালের জন্য চলে এসেছি, আর সেখানে ফিরে যাব না। কি হলো মঞ্জুরি? তুমি তোমার কোয়ার্টারের দরজাটা খুলে দাও। মঞ্জুরি, এই মঞ্জুরি! আমার করে চিৎকার করছেন কেন? আর তাছাড়া আপনি মদ খেয়ে এই কোয়ার্টারে এসেছেন, আপনার পরিচয়টা কি? আমার পরিচয়? আমি একজন হতভাগ্য, আমি একজন মূর্খ। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন? আমাকে
আমাকে দেখেও বুঝতে পারছো না? অনিবার্য কারণে আমার জীবনে যেমন ভালোবাসা এসেছিল, একদিন তোমার জীবনেও ভালোবাসা আসবে। তুমি যেন এই ভালোবাসার উপরে অভিমান করে থেকো না ভাই। এই এই মঞ্জুরিকে একবার ডেকে দেবে ভাই? মঞ্জুদি এখন আসতে পারবে না, কারণ তার বাবা হচ্ছে গাড়ি থেকে লাফতে গিয়ে পা মচকে গেছে, তাই তিনি ব্যান্ডেজ করছে। দাঁড়াও ভাই দাঁড়াও, তুমি গিয়ে মঞ্জুরিকে বলো একজন দিনহীন ভিখারি এসেছে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে। তুমি গিয়ে তার সঙ্গে একটু দেখা করে এসো। বেশ, আপনি এখানে বসুন, আমি মঞ্জুদিকে বলছি আসার জন্য। মঞ্জুরি এসে যখন দেখবে যে ভিখারিটা যে অন্য কেউ নয়, এই আমি আজ মদ খেয়ে তার কাছে এসেছি, তখন সে অবাক হয়ে যাবে। অমাবস্যার রাত যে দেখেছে, লোডশেডিং এর অন্ধকারে সে কি আর অবাক হয় কল্যাণ বাবু? না 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 না, তুমি আমাকে বাবু বলো না, বাবু বলো না। কেন বলবো না? মাত্র কদিন আগে আপনি তো আমার কাছে বাবু হয়ে এসেছিলেন। সেদিন ভুল করেছিলাম, মনে করেছিলাম তুমি সত্যি সত্যি অন্য ছেলেকে বিয়ে করেছো এবং সন্তানের মা হয়েছো। কিন্তু ডাক্তারবাবুর মুখে যখন তোমার জীবন কাহিনী শুনলাম, তখন আমার সে ভুল ভেঙে গেল। ভুল ভেঙে গেছে বলেই বুঝি মদ খেয়ে মাতাল হয়ে আপনি আমার কাছে এসেছেন? বলুন বলুন, অগ্নিনারায়ণ শিলার সাক্ষী রেখে যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন, তাকে এমন করে যন্ত্রণা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? তাকে ঠকিয়ে এমন করে মদ খেয়ে মাতাল হয়ে আমার কাছে আসতে আপনার একটু লজ্জা করেনি? মঞ্জু, আমার বাবা না, কাকা বাবুর নামে আপনি করে দোষ দেবেন না। আমি জানি দারিদ্রকে তিনি ঘৃণা করেন। সেদিন একটা ড্রাইভারের মেয়ে বলে তিনি আমাকে কখনো মেনে নিতে পারেনি। তাছাড়া বংশমর্যাদার প্রতি তার চূড়ান্ত দুর্বলতা। তাতে বাস্তব ক্ষেত্রে আমি অপরাধী হলেও, আমার ক্ষতি হলেও, আমি কিন্তু তাকে কোনোভাবেই দোষ দিতে পারি না। বৌমা, এসব কথা কি শুনছি? বাবা, আমি যে অবাক হয়ে যাচ্ছি বাবা। কি হলো? কি হলো কল্যাণ বাবু? এমন অবাক হয়ে আপনি আমার দিকে কি দেখছেন? আজ আপনার ওই দৃষ্টির প্রতি আমার কোনো দুর্বলতা নেই কল্যাণ বাবু, কারণ আমি জানি আপনি আমারই মতো একটা বিবাহিতা মেয়ের স্বামী, আর সেও আপনার স্ত্রী। ছি 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 ছি। ছি 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 বাবা, আমি যে দিদিকে ভুল বুঝেছিলাম। বৌমা, আমিও যে ওকে মারার জন্য গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছি। ছি ছি ছি। কি হলো কল্যাণ বাবু? এককালে যে মেয়েটি আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসত, তার মুখ থেকে কঠিন কঠোর কথাগুলো শুনে আপনার মদের নেশা কেটে গেছে বুঝি? মদের নেশা কেটে গেলেও তোমার ভালোবাসার নেশা কাটেনি মঞ্জুরি। আমি তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ঘৃণা করি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না মঞ্জুরি? তুমি কি তোমার এই ভালোবাসা আমাকে ভিক্ষে দিতে পারো না? শুনুন, ওই ভালোবাসা কথাটা আপনি আর দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবেন না। আর হ্যাঁ, কি যেন বললেন ক্ষমা। হ্যাঁ, ক্ষমা অবশ্য আমি আপনাকে করতে পারি যদি আপনি আপনার বাবার পায়ে হাত দিয়ে বলেন আর কোনোদিন আপনি মদ খাবেন না। যদি আপনার হৃদয়ের সমস্ত ভালোবাসা আপনি হতভাগিনী অঙ্গনার হৃদয় মিশিয়ে দিয়ে আপনি তাকে চিরদিনের মতো সুখী করতে পারেন, তাহলেই আমি আপনাকে ক্ষমা করতে পারি। মঞ্জুরি, আজ আমি তোমার কাছে এসে ভালোবাসার নতুন মন্ত্র শিখে গেলাম, আর যাবার সময় বলে গেলাম আমি আবার ওই বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে বলবো, বাবা আমি আর কোনোদিন মদ খাবো না, বাবা কোনোদিন মদ খাবো না। অঙ্গনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে গিয়ে বলবো, অঙ্গনা আমি ওই মঞ্জুরির হৃদয় থেকে ভালোবাসার এক মুঠো মাটি তুলে নিয়ে এসে তোমার ভালোবাসার মাটিতে মিশিয়ে দিলাম। আমি আর জীবনে কোনোদিন কোনো ভুল করবো না।
কল্যাণবাবুর স্ত্রী, এসো ভাই এসো, কি ভাগ্য আমার। আরে একটু আগে তো কল্যাণবাবু এসেছিলেন, তার সঙ্গে আমার অনেক কথা হলো, এইমাত্র চলে গেলেন। আমি শুনেছি দিদি। ও মা, তোমার স্বামীর সঙ্গে আমার প্রেম করা তুমি দেখে ফেলোনি তো? দেখেছি দিদি। কি দেখেছো তুমি? সে এক অপূর্ব দৃশ্য, সে এক স্বর্গীয় প্রেমের দৃশ্য। ও বাবা, বুক ভরা গ্রীষ্ম নিয়ে এসে দু চোখ দিয়ে বাদল নামিয়ে ফেললি। তুমি ঠিক বলেছো দিদি। প্রতিহিংসার আগুনে তোমাকে পোড়াতে এসে আমি যে নিজেই ধূপের মতো জ্বলে ছাই হয়ে গেলাম দিদি। তুমি আমাকে ক্ষমা করো দিদি। তার সাথে আমার শ্বশুর মশাইকেও তুমি ক্ষমা। ওঠ ওঠ বলছি বোকামি, তোর স্থান ওখানে নয়, তোর স্থান আমার বুকে। আচ্ছা দিদি, তোমার এই এক বুক পৃথিবী থেকে আমাকে অর্ধেকটা ভাগ দেবে দিদি। তোর মুখপুরি অর্ধেকটা কেন, আমি তো তোকে পুরোটাই দিয়েছি। আমাকে যদি তুমি পুরোটা দিয়ে দাও তাহলে তোমার কি থাকবে দিদি? কেন, ওই ওই চাঁদে যেমন কলঙ্ক আছে তেমনি কলঙ্ক আমার থাক। না না দিদি, ওটা কলঙ্ক নয়, ওটা যে ভালোবাসার অলংকার। ওরে মুখপুরি, তাই তো আমি পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে শুনিয়ে শুনিয়ে অহংকার করে করে বলছি, তোমরা যেন কেউ কোনোদিনও ভালোবাসার গায়ে হিংসার দুর্গন্ধ মাখিও না। তোমরা এমন করে আমার মতো ভালোবাসাকে বাসা বেঁধে দিয়ে তার কানে কানে বলো, ভালোবাসা ভোগে নয়, ভালোবাসা ত্যাগে। শুনলাম এমন কথা তো আমি কখনো শুনিনি। সে যেন এক নতুন পৃথিবীর কথা শুনলাম। তবু তো তোকে আমি আসল জিনিসটাই শোনাইনি, আসল জিনিসটাই দেখাইনি অঙ্গনা। তোর কুমারীকালের সন্তান দেবু। আমি একটু দিকে আয় তো বাবা। আমি রাগের মাথায় বলেছিলাম দেবু কল্যাণের ছেলে, কিন্তু আমার তো ভুলটা ভেঙে গেল। তাহলে দেবু কার সন্তান? এই তো বাবা। এই চকলেট খেতে তোমার খুব ভালো লাগবে। তাই এই চকলেট তোমাকে কে দিল? জনি মামা। একটা আমি খাবো, একটা তোমাকে দেব। না বাবা, তোমার এই চকলেটটা তুমি তোমার রাঙা মাসিকে খাইয়ে দাও। তুমি বুঝি আমার রাঙা মাসি? হ্যাঁ বাবা, আমি তোমার রাঙামাসি। তাহলে তোমাকে এই প্রথম চকলেটটা খাইয়ে দিই। রক্তের কি আশ্চর্য টান! দেবু আগে তার সব জিনিস আগে আমাকে খাইয়ে দিত। আজ রক্তের টানে অনিবার্য কারণে নিজের মায়ের মুখে তুলে দিল তার প্রথম চকলেট। ওরে আমার লক্ষ্মী সোনা, তোকে দেখে আমার বুকটা যে ভরে গেল বাবা। যাবেই তো রক্তের সঙ্গে রক্ত মিলে গেছে যে। যাও বাবা, তুমি তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে তো সব সময়ই থাকি, আজ নয় তোমার কাছে আমার থাকতে ভালো লাগবে? তা তো লাগবেই। কোকিল মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে যে, আমি যে ওর কাছে এখন কাকের বাসা। তুই এখানে একটু দাঁড়াতো বাবা, আমি তোর মাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা দিদি, তোমার তো বিয়েই হয়নি, তাহলে দেবু কার সন্তান? সে অনেক কথা ভাই, সেসব কথা আমি তোকে পরে বলবো। আচ্ছা দিদি, আমি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল না। আমি না গাড়ি নিয়ে এসেছি, দেবুকে আজকে আমি আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাই। তোদের বাড়িতে নিয়ে যাবি মানে? দিদি
আমি তোমাকে কথা দিচ্ছি, এখন 5:30 বাজে, ঠিক 8টার সময় আমি নিজে এসে তোমার দেবুকে তোমার পাশে দিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। দেবু, দেবু তুই তোর মায়ের সঙ্গে, না মানে তুই তোর রাঙা মাসির সঙ্গে ওদের বাড়িতে যা। দিদি, বাবা বাবা কি মজা, কি মজা। আয় বাবা আয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাহলে দিদি দেবুকে আমি আমার সঙ্গে নিয়ে যাই। বেশ, তবে সাবধানে নিয়ে যাওয়ার সঙ্গ না। একটা কথা খুব ভালো করে মনে রাখিস, তুই ওর কাছে একেবারেই অচেনা, আর ও তোর কাছে একেবারেই অচেনা। চিনে নেব দিদি, তোমার দেবুকে আমি আমার ভালোবাসা দিয়ে কিনে নেব দিদি, কিনে নেব, কিনে নেব, কিনে নেব। দেব শোন, দেব 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 কিনে নেবে, কিনে তো নেবে রে, হতো কিনে তো নেবে, কিন্তু রাখবি কোথায়? ওকে রাখতে গেলে যে তোর থাকার জায়গা হবে না। না, আমি বা দেবুকে এত সহজে ছেড়ে দেবো কেন? আমি কেন ছেড়ে দেবো? আমি কেন ছেড়ে দেবো? আমি দেবুকে আমার পেটে না ধরলেও, 6 বছর লালন পালন করে আমার মাতৃ হৃদয়ের ভান্ডারে জমা করে রেখেছি। সেই হৃদয় ছেলে মানিককে, সেই হৃদয় ছেলে মানিককে তুই এমনি এমনি নিয়ে চলে যাবি? আমি ছেড়ে দেবো? আমি কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? আমি ছাড়বো না, ছাড়বো না। কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য দেবুকে ছেড়ে দিয়ে আমার এমন ভয় করছে কেন? আমার কেন এমন হচ্ছে কেন? আমার কেন এমন মনে হচ্ছে? কিন্তু আমি না বলতেও তো পারলাম না। কেমন করে পারবো? মা এসেছে তার সন্তানকে নিয়ে যেতে, আমি কি কখনো না বলতে পারি? না। দেবুকে কিছুক্ষণ ছেড়ে দিয়ে আমার মনটা এমন হানছান করছে কেন? আমার এমন মনে হচ্ছে কেন? এই কথাটা যদি হঠাৎ করে কোনোদিন জানাজানি হয়ে যায়, না, এই কথাটা জানাজানি হয়ে গেলে তাহলে কি হবে? না 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 না, জানাজানি হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি আটঘাট বেঁধে তবেই এসেছি। আপনি মানেটা বুঝতে পারলে না তো? আরে বাবা, মানেটা হলো গিয়ে আমি তো এখনো বিয়ে করিনি, তাই ভাবছি তোমাকে বিয়ে করে বিয়ের ব্যাপারটা একেবারে চুকিয়ে ফেলবো। তাই নাকি? তা প্রথম দিনেই যদি আপনার এই মানেটা ওকে একটু বুঝিয়ে বলতেন। বললে তুমি শুনতে না মঞ্জু, কারণ তখন তুমি একসঙ্গে কল্যাণ আর নিখিলের সঙ্গে করছিলে। যখন দেখলাম কল্যাণও কেটে গেল, নিখিলেশও কেটে গেল, তখন আমি নিশ্চিন্ত হয়ে তোমার কাছে এসে গেলাম। তাছাড়া আমার তো আর কেটে পড়ার ভয় নেই। তাছাড়া আমি তো তোমাকে শুধু বিয়ে করছি না, তাহলে কি করবেন? তোমার ছেলে দেবুরে বাবা হয়ে যাব। আপনি যদি দেবুর বাবা না হয়ে আমার বাবা হতেন, তাহলে আমার পামুচকে যাও বাবা একটু শান্তি পেত। কি বললে? আমিও বেশ আপনাকে আদর করে মিষ্টি করে বাবা বলে ডাকতে পারতাম। কি বললি শয়তানি? এতক্ষণ আমার সঙ্গে তেতলামি করা হচ্ছিল। আপনি আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবেন না। তবে দেখ শয়তানি, দেখ আজ আমি তোর যৌবনে অহংকারটাকে ধুলোয় লুটিয়ে দেব। তোর সতীপনায় আমি কালি মাখিয়ে দেব। কালি কি হয়েছে রে? কিছু হয়নি রে বুড়ো ভাম, তুই এখানে
আয় তার আগে তোর আমি হাত দুটো ভেঙে ফেলে দেবো রে জানো। তুই আমার ঘরে চল, আজ আমি দখল করে দেবো তোর যৌবনের এবারে। নিকলেসা, দেখো নিকলেসা, ওরা শয়তানটাকে গ্রেফতার করে নিয়ে গেছে। দেবু দেবু এখন কোথায়? দেবো, আমি আপনার কানে কানে বলছি শুনুন, আমি আপনার কানে কানে বলছি শুনুন। ডাক্তার দাদা, আমার ডাক্তার দাদাকে ডাকুন, আমি কিছু বুঝতে পারছি না। দীপঙ্কর, 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 একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? দেবুকে অঙ্কুলার সঙ্গে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন কি হবে ডাক্তার দাদা? না না, এখনই তোকে আমার গাড়িটা নিয়ে দেবুকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো ডাক্তার দাদা, তুমি ঠিক বলেছো। তুমি এক কাজ করো, তুমি নিখিলেশদাকে নিয়ে গিয়ে নার্সিংহোমে নিয়ে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ আমি আমার দেবুকে ফিরিয়ে আনতে বীরেশ্বর বাবুর বাড়িতে চললাম। দেবু, আজ বীরেশ্বর বোসের বাড়িতে আনন্দের হাট বসিয়ে দিয়েছে ওই মঞ্জুরি, যাকে আমি 6 বছর আগে বাগান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। মঞ্জুরি যে আমাকে এইভাবে শিক্ষা দেবে এটা আমি ভাবতেই পারছি না। করে ভাববে, এতদিন তো আভিজাত্যের অহংকারে টকবক করে ফুটছিলে তুমি। তোমার তো ধারণাই ছিল না যে শুধু বাগানের ফুল সুগন্ধ ছড়ায় না, মমতা। অনেক সময় বনের নাম জানা যারা ফুলগুলো অনেক সময় সুগন্ধ ছড়ায়। মমতা, হ্যাঁ, বাবা মা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু দেবুকে দেখতে না পেয়ে মঞ্জুরিদি হয়তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, নিজের ছেলে হলেও কথা ছিল, পরের ছেলেকে লালন পালন করা তো নিজের থেকে অনেক বেশি দায়িত্বের মা। আচ্ছা, তোমার সঙ্গে তো মঞ্জুরির অনেক কথা হয় বৌমা, সে বলেনি যে ছেলেটার মা কে? আমি জিজ্ঞাসা করেছিলাম জানেন মা, আমার মনে হয় সে কি বললো? আমার মনে হয় ওই দেবুর মা এমন এক হতভাগিনী যার নামটা উচ্চারণ করতেও দিদির অসুবিধা আছে মা। বলো না, তারপর বাঘটা কি হলো? ওরে বাবা, তারপরে বাঘটা না ওই হালুম করে ওই জঙ্গলের দিকে পালিয়ে গেল, বুঝলি? এক কাজ করলে তোরা দুজনে বাচ্চাটাকে নিয়ে খেলা কর, আমি তো তখন দেখে আসি শিবানী বিজনকে নিয়ে ফিরলো কিনা। ঠিক আছে, ঠিক আছে। বিজনের সঙ্গে শিবানী বিয়েটা কি আজকেরই ফাইনাল করে দেবে? হ্যাঁ বাবা কল্যাণ, দুজন দুজনকে যখন ভালোবাসে তখন আর বিয়ের ব্যাপারটা ফেলে রেখে পিছিয়ে দিয়ে কোনো লাভ নেই। দেবুকে বৌমার কাছে রেখে তুই একটু ভেতরে আয়, তোর সঙ্গে শিবানীর বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, দেবু, তুমি তোমার এই রাঙামাসির কাছে একটু থাকো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আজ আমার কি আনন্দ হচ্ছে, তো আমার মনে হচ্ছে তোকে আদরে আদরে পাগল করে দিই, কিন্তু তোর মায়ের কাছে যে তোকে আমার দিতে যেতে ইচ্ছা করছে না বাবা। মনে হয় সব সময় যেন তোকে আমার এই বুকের মধ্যে আগলে রাখি। রাঙামাসি, রাঙামাসি, আমি একটু আমার মায়ের কাছে যাব। বৌদি, তুমি দেবুকে ছেড়ে দাও, আমি ওকে চৌরাস্তার মোড়ে ওর মায়ের কাছে রেখে আসি। আরে বাবা, কেন, কি হয়েছে কি? দেবুর পৌঁছাতে দেরি হচ্ছে দেখে মঞ্জুদি ডাক্তারবাবুর গাড়ি নিয়ে আমাদের বাড়ি আসছিল, কিন্তু কি? চৌরাস্তার মোড়ে গাড়িটা জামে আটকে গেছে। আমাকে দেখতে পেয়ে মঞ্জুদি বলল, মঙ্গল, তুমি তোমার বৌদির কাছ থেকে দেবুকে এনে দাও না ভাই। আরে বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি নিজে যাবে কেন, আমি যাচ্ছি দেবুকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে। তুমি বরং আমার সাথে এসো, চলো। তুমি তাড়াতাড়ি ফিরবে কিন্তু। কেন কেন, বিজন এসে গেছে বুঝি? হ্যাঁ বৌদি, ওপরে ঘরে বসে আছে। ওরে বাবলে, বিজনের প্রেমে করে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ বৌদি, একেবারে হাবুডুবু। ঠিক আছে, আমি দেবুকে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি, হ্যাঁ, তারপর
তোমার ওই বিজনকে জিজ্ঞেস করব আমার ওই ফুলসজ্জা রাতে সে ওরকম চুপি চুপি পালিয়ে গেল কেন? সে আবার চোর নয় তো? হ্যাঁ রে মুক্তি, আমি এই মাত্র দেখে এলাম কি যেন আকাশ পাতাল ভাবছে। চলো চলো বৌদি চলো। সত্যি ছোটটাও না যাচ্ছে তাই। আর সত্যি সেও চোর বটে। প্রথম দেখাতেই ওর মনটা চুরি করে নিয়ে বসেছিল। তাই তো সেদিন আমি চোরের দায় ধরা পড়ে তাকে 30,000 টাকা সবাইকে লুকিয়ে দিয়ে এসেছিলাম। ইস, আজকে আমাদের বিয়ের কথা ফাইনাল হবে, তার সঙ্গে আমার বিয়ে হবে। কি রোম্যান্স! ছাড়ো ছাড়ো, যাকে বলে একেবারে রোমান্টিক। এক্ষুনি কেউ দেখে ফেলবে। দাঁড়াও, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। দাও, তার আগে তোমাকে একটা অশুভ কোথাকারে দেখ। আরে অসভ্য না হলে এই বেকার বাউন্ডুলে ভোট্টইনি তমাল মদ মেয়ে মানুষের জুয়া খেলে কি জীবনটা এইভাবে কাটিয়ে দিতে পারতো? আমার হাতে পাঁচটা মেয়ের মধ্যে শিবানী হচ্ছে সবথেকে বড় লোকের মেয়ে। অঙ্গনায় বাড়িতে বউ হয়ে এসেছে জেনেও একটা বিরাট একটা রিস্ক নিয়ে নিলাম, কারণ নো রিস্ক নো গেম। অঙ্গনা আমাকে দেখে চেম করলেও সে কিছু এখন বলতে পারবে না, কারণ তার শ্বশুর বাড়ি নতুন, শ্বশুর স্বামী জীবনে অনেক কিছু স্বপ্ন দেখে ফেলেছে, সেই স্বপ্নগুলো ভেঙে যাবে না। বাবা তমালকে তোমরা কেউ চিনতে পারলে না। দেখো কাদেরকে নিয়ে এসেছি। আপনি আশীর্বাদ করুন যেন আপনার আদর্শে আমি আদর্শবান হতে পারি। পারবে বাবা, পারবে। তোমার চোখ মুখ চেহারা দেখে মনে হচ্ছে তুমি টু মাচ ইন্টেলিজেন্ট। বর্দা, আপনি আমাকে এইভাবে দেখছেন কেন? আপনি কি কোনোদিন আমাকে দেখেছেন? না না না, দেখেননি দেখেননি। আমার মনে হচ্ছে তোমাকে না দেখলেও অবিকল তোমার মধ্যে একটা ছেলেকে দেখেছি। ছেলেটার নাম তমাল। ওই তো তমাল। তমাল বলে আমাকে আর আমাকে বলে তমাল, এইটাই দেখেই সবাই ভুল করে ফেলছে। আমরা আবার সেই রকম কোনো ভুল করছি না তো? আরে বাবা, তোমরা ভুল করলেও আমি কিন্তু বিজনকে একদম বৌমা কি হয়েছে? ও বিজন, ও বিজন নয়, ও বিজন নয়, ও হচ্ছে তোমার। তুমি জানলে কি করে বৌদি? ওর সাথে তোমার বিয়ে হতে পারে না। ওর জন্য আমার ব্যাস হয়ে গেল। এবার সেই গানটা আবার করতে হয়, বাজাও। শিল্পী আমি গাইব না গান, গাইব না আর গান। যতদিন না অঙ্গনা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে ততদিন আমাকে একের পর এক মিথ্যে কথা বলে যেতে হবে। তা হয় হোক, আমার জীবনের সমস্ত মিথ্যে দিয়ে হতভাগিনী অঙ্গনার জীবনে সব সত্যিগুলো ফিরে আসুক। জল, আমাকে একটু জল দাও না। না না, এখন জল খেতে পারবি না, এখন চুপ করে ঘুমিয়ে পড়। বলছি না এমন উতলা হোস না অঙ্গনা, চুপ করে একটু ঘুমানোর চেষ্টা কর। মঞ্জুরি, আমি কি ভিতরে আসতে পারি? আসুন। আজকে অনেকটা ভালো লাগছে কালকের থেকে। আমি কি করে বলবো সেটা তুমি দিদিকে জিজ্ঞাসা করো। কালকে অঙ্গনার বুকের যন্ত্রণাটা কালকের থেকে অনেকটা কম আছে না মঞ্জুরি? কেন বলুন তো বিজন বাবু?
পুরুষের ভুলের জন্য মেয়েদের বুকের মধ্যে যে যন্ত্রণার শুরু হয় সে যন্ত্রণা কমতে অনেক সময় লাগে কল্যাণবাবু। কি মশাই, মুখের মতো জবাবটা পেলে তো? তা না হয় পেয়েছি। তোমাকে সেদিনে সবাই মিলে যে জিজ্ঞাসা করলো, সেই তমাল ওরফে যে বিজন, ওকে দেখে তুমি অসুস্থ হয়ে পড়লে, তার জবাব কিন্তু তুমি আজও দাওনি। আমি বলছি শুনুন, সেই ছেলেটা একজন লোফার গুন্ডা। অঙ্গনে যখন কলেজ থেকে ফিরতো তখন ওকে যা নয় তাই বলে অশ্লীল ইঙ্গিত করতো, ওকে বিরক্ত করতো। ওই ছেলেটা একটা চোর। সে অঙ্গনার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। শিবানী একটা চোরের সঙ্গে প্রেম করেছে? তাতে কি হয়েছে কল্যাণবাবু? ছেলেরা যে বলে প্রেম চুরি করি মজা মজা। কল্যাণবাবু, আপনার স্ত্রী সুস্থ হয়ে গেলে আপনি যত খুশি তার সঙ্গে চুরি করে প্রেম করবেন। এখন আসুন। কি হলো, দাঁড়িয়েছেন কেন? যান। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, আমার সেবিকার রূপটা একটু দেখি দৃষ্টি দিয়ে। দিদি, দিদি, আমার জন্য তুমি অনেক অনেক মিথ্যে কথা বলেছ। আজ আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই দিদি। এখন না, ওসব কথা পরে বলবি, আগে সুস্থ হয়ে নে। না না দিদি, না, আমি তোমাকে আজকে কতগুলো বলবো, তোমাকে শুনতেই হবে দিদি। ওই ছেলেটা বিজন নয় দিদি। না না, ওই ছেলেটার নাম তমাল। ওর সাথে শিবানীর বিয়ে হতে পারে না দিদি। ওই ছেলেটার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে দিদি। ওরই কামনার আগুনে আমার জীবনটা পুরে চারকার হয়ে গেছে দিদি। ওর জন্যই আমি কুমারী কালে মা হয়েছিলাম দিদি। ডাক্তার দাদা, নিখিলেশ দা, চোরে, তোরা কে কোথায় আছো? তাড়াতাড়ি চোখে এসো। আমরা ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। সমস্ত 15 দিনের অতীতের কথাগুলো সব বলতে শুরু করেছে। অতীতের কথা অতীতে যাক, কথা অতীতেই হারিয়ে যাক মঞ্জুরি। না, আমার অতীতের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। আজ যদি আমার সন্তান বেঁচে থাকতো, তাহলে ও দেবুর মতোই বড় হতো। আমাকে মা বলে ডাকতো। সেটা হলো এর মাতৃত্বের মরুভূমিতে মরুদ্যানের ছায়া এনে দেওয়া। অমন করিস না, সেদিন তোর সন্তানটা মারা যায়নি। কি বলে দাদা? আমার সন্তান মারা যায়নি দাদা? তাহলে বলো দাদা, আমার সন্তান কোথায় দাদা? আমার কাছে একটি বাড়ি দাও দাদা। আমার সন্তানকে আমার কাছে এনে দাও। আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেই আমি সুস্থ হয়ে যাবো দাদা। আমার সন্তানকে এনে দাও। দেবু, এই ঘরে আয় তো বাবা। দেবু, রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বান্ধে রে, আর দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। দুঃখীর পঙ্খী উইরা গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে।
রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে রাজার পঙ্খী উইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে আমি তো রাগামাসি নই, আমি তো রাগামাসি নই, আমি তো জড়িয়ে ধরতে গিয়ে মারা গেছে। সে দেবুকে বুকে জড়িয়ে ধরতে গিয়ে মারা গেছে। আমাদের সবাইকে ছেড়ে চলে গেলে এই দেবুকে এই দেবুটা কে তুমি বলো? আমি বলছি শুনুন, ওই দেবুর আসল পরিচয় দেব। উপস্থিত শুধু দর্শকবৃন্দ, এখনই যদি দেবু সত্যিকার পরিচয়টা জানিয়ে দিই তাহলে ওদের সংসারে আরো অনিশ্চয়তার ঝড় উঠবে। তাই আসুন, শ্রদ্ধেয় লেখক মাননীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের কলমকে কুর্নিশ জানিয়ে আমরা গল্পটাকে একটু অন্য রকম করে ভাবি। পরিচয় জানতে চাই না। আজ থেকে ও আমার সন্তান। কিন্তু যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না, তাই অঙ্গনার ফাঁকা স্থানটা তুমি পূরণ কর মা। আজ থেকে তুমি আবার ঘরের লক্ষ্মী। না, তাই কথা দে মা, তুই আবার ঘরে যাবি। না, আবার ঘরে থাকবি, কথা দে মা, কথা দে, কথা দে, কথা দে। বেশ বেশ, আমি কথা দিলাম। আমি কথা দিলাম। আজ এই যাত্রা মঞ্চ থেকে আমরা সবাই শপথ নেই, আজ থেকে কোনো নবজাতকের পরিচয় যেন না হয় সে অচেনা মায়ের সন্তান। যে হতভাগিনী সংসারে এসে জীবন করিল দান, তারি ছেলে আর মার দিকে যে দু চোখে ঝরায় বান, সে যে অচেনা মায়ের সন্তান, 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 সে যে অচেনা মায়ের